অরণ্য, আমার ভীষণ পেট ব্যথা করছে। আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে মানে কি? আমি আজ 1 সপ্তাহ পর বাসায় ফিরলাম আর তুমি ঘুমিয়ে যাবে? নো নো, আই নিড মাই ওয়াইফ টু নাইট। অরণ্য, বোঝার চেষ্টা করুন। আজ না, আমার ফুড পয়জনিং হয়েছে। মাত্রই ওষুধ খেয়েছি। কালকে, হ্যাঁ। ইরাম ঘুরে বেডরুমের দিকে হাঁটা দিল। অরণ্য কিছুই বলল না। খানিকটা অবাকই হলো সে। যাক, তবে তার শরীর খারাপের প্রতি একটু হলেও সহমর্মিতা পুরুষটার আছে। তবে বেডরুমের ভেতর পা দিতে না দিতে কোমরে হাত জড়িয়ে রীতিমতো শূন্য তুলে ফেলল কেউ। ভয়ে হালকা চিৎকার করে সে মাথা ঘুরিয়ে দেখল অরণ্যকে। হেঁটে গিয়ে অরণ্য তার শরীরটা ছুঁড়ে ফেলে দিল বিছানার ওপর। দ্রুত হাতে নিজের পরনের টি-শার্ট টেনে মাথার উপর দিয়ে খুলে মেঝেতে ছুঁড়ে ফেলল। ইরাম উঠে বসার সুযোগ অবধি পেল না। অরণ্য হামাগুড়ি দিয়ে তার ওপর উঠে এসে তার পোশাকের চেইন টেনে খুলতে খুলতে অধৈর্য গলায় বলল, একদম বাহানা দিবি না। তুই জানিস না তোকে আমার কতটা প্রয়োজন। 1 সপ্তাহের ক্ষুধার্ত পশুকে বলিস আরও একটা দিন অপেক্ষা করতে। নিজের শরীরকে সামলে সুস্থ রাখতে পারিসনি, তোর দোষ। অপেক্ষা একটা মিনিটও করতে পারবো না, একটা সেকেন্ডও না। অরণ্যের বুকে হাত দিয়ে ঠেকাতে চাইল, লাভ হলো না। ইরামের 2 হাত শক্তভাবে ধরে বিছানার সঙ্গে জাপটে ধরে অরণ্য মুহূর্তের নিজের ঠোঁট বসিয়ে দিল তার ঘাড়ে। ছটফট করল ইরাম, অসহায় হয়ে আর্জি জানালো, না না প্লিজ, শাট দ্য ফাক আপ অ্যান্ড টেক ইট। অতীতের ঘটনাগুলো মনে করতে চায়নি ইরাম, কখনোই নয়। অথচ স্বয়ংক্রিয়ভাবে তার মস্তিষ্কের রাজত্ব দখল করে নিল অতীতের স্মৃতিরা, ভয়েরা, কষ্টরা। কেঁপে কেঁপে উঠল ইরাম। সাইবান তার বদ্ধ 2 চোখের পাতায় চুমু ছুঁয়ে দিয়ে ঠোঁটের কাছে এসে থেমেছে। ছেলেটার তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে ইরামকে। দাঁতে নিজের ঠোঁট কামড়ে ধরল সে। উচিত হবে না। নিজেকে নিয়ন্ত্রণের বহু চেষ্টা করলেও শেষমেশ সম্ভবপর হলো না। সাইবান যে মুহূর্তে তার ঠোঁটের কাছে এগিয়ে গেল, ঠিক অমন সময়ই তার ঠোঁট গলে অস্পষ্ট আওয়াজটা বেরিয়ে এলো, না। জমে গেল সাইবান, চোখ পিট পিট করল। অদ্ভুত একটা ঘোরের মধ্যে থেকে বেরিয়েছে যেন মাত্রই। সামান্য একটু দূরে সরে ইরামের মুখটা দেখল। তার হাতের আঁজলায় রীতিমতো কাঁপছে রমণী। সাইবান জানে না তার বুকের ভিতর কেন ভাঙচুর হলো। মৃদু গলায় শুধালো, নো। ঝট করে চোখ মেলে তাকালো ইরাম। তার চোখের মাঝে বিন্দু বিন্দু অশ্রুফোঁটা জমতে দেখা গেল। সাইবান অপলক চেয়ে রইল। ইরামের তরফ থেকে আর উত্তর এলো না, বাধাও এলো না। দীর্ঘ একটা প্রশ্বাস টেনে বুকে অক্সিজেন ভর্তি করে নিল সাইবান। নিজের উত্তপ্ত শরীরকে ঠান্ডা করার প্রচেষ্টা যেন। তার বৃদ্ধা আঙ্গুল অতি যত্ন নিয়ে ইরামের চোখের কোণ মুছে দিয়ে ফেলল। তারপরে ঝুঁকে এলো সে, স্ত্রীর কপালে সর্বশেষ একটা আলতো চুমু এঁকে ফিসফিস করে বলল, ওকে। তৎক্ষণাৎ দূরে সরে দাঁড়ালো সাইবান। ইরাম বুঝি এতক্ষণে নিজের বুকের ভেতর আটকে রাখা নিঃশ্বাসটা ফেলতে পারল। অবাক নয়নে দেখে গেল সে সাইবানকে। তার স্বামী উল্টো ঘুরে বাড়ির ভিতরে চলে গেল, অথচ ইরাম তখনও ঠায় দাঁড়িয়ে চেয়ে রইল তার পথপানে। জিমনেশিয়ামে এই সময়টায় মানুষ কম থাকে। সাইবান ট্রেনারের দেওয়া টাস্কগুলো শেষ করে এখন ট্রেডমিলের সামনে এসেছে। গত 10 মিনিট যাবৎ একটানা দৌড়ে যাচ্ছে সে। কানে হেডফোন গোজা, তাতে বাজছে তার নিজেরই রিমিক্স করা নতুন একটা ট্র্যাক, যেটা 2 দিন বাদে আসন্ন শোতে ব্যবহার করবে। ঘেমে গিয়েছে সে সম্পূর্ণ, যেন গোসল করেছে। তাই টি-শার্টটা খুলে আবারও দৌড়াতে লাগলো উদম শরীরে। এটা শুধুমাত্র মেন্স জিম, তাই বিশেষ কোনো ঝামেলার বালাই নেই। আলো সংস্পর্শে আসতেই তার ত্বক জুড়ে সাজা ঘামের ফোঁটাগুলো চিকচিক করে উঠল। প্রশস্ত বুক এবং তাতে শক্তিশালী মাংসপেশি দৌড়ানোর সঙ্গে সঙ্গে বিকশিত আবার সংকুচিত হতে লাগলো। আয়নার প্রতিফলনে নিজেকে দেখে সন্তুষ্ট ভঙ্গিতে হাসল সাইবান। এমনি এমনি পরিশ্রম করা হচ্ছে না তবে। পাশে রাখা ফোনে একটা কল আসতে দৌড় থামিয়ে হাঁটতে হাঁটতে ফোনটা কানে তুলে নিল সাইবান। অনুরাগ কল করেছে। হ্যাঁ বল, ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল সাইবান। অনুরাগ ভনিতা করল না। আবির মিজানরা এসেছে, দেখা করতে বলছিল। এক মুহূর্তের জন্য থমকে গেল সাইবান। তার চেহারায় একটা আধার ভর করল। পরক্ষণে আবার সেই দূর করে হাঁটা জারি রেখে বসে বলল, আচ্ছা কোথায়? স্কুলের পিছনের বটগাছটার নিচে, 1 ঘন্টা বাদে। ঠিক আছে, আমি আসছি। ইউ শিওর? দেখা হচ্ছে, রাখছি। ফোনটা কেটে দিল সাইবান। ট্রেডমিল বন্ধ করে প্রায় মিনিটখানেক রেলিং ধরে মাথা নুইয়ে দাঁড়িয়ে রইল। তারপর তোয়ালে তুলে জিমের বাথরুমে চলে গেল। সেখান থেকে ফ্রেশ হয়ে নতুন এক সেট পোশাক পরে তারপর বাইরে চলে এলো। স্কুলের দিকটায় যাওয়া হয় না তার বহুদিন, বোধ হয় গত বছর শেষ গিয়েছিল।
তাও কিছু মিনিটের জন্য। হেঁটে বেরিয়ে গেছে। এই দেশের প্রতিটা প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ের মনেই নিজেদের ছোটবেলার স্কুল একটা আলাদা জায়গা দখল করে রাখে। সাইবানও সেক্ষেত্রে ব্যতিক্রম নয়, তবে স্কুলের স্মৃতিগুলো মিশ্র। এখানে কলেজ শেষ করেছে, তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি। আবির মিজান দুজনেই তার একেবারে ছোটবেলার বন্ধু। সেই ক্লাস 3 থেকে বন্ধুত্ব। তারা, সাইবান এবং অনুরাগ ছিল পুরো স্কুল এবং কলেজ অবধি দাপিয়ে বেড়ানো সব থেকে জনপ্রিয় বন্ধুদের গ্রুপ। যেমন তুখোর মেধা, তেমনি অংশগ্রহণ নাচ, গাছ, বিতর্ক সব ধরনের ক্ষেত্রে। যে স্যারেরা ক্লাসে বসে হাসাহাসি করার কারণে কান ধরে দাঁড় করিয়ে রাখত, তারাই আবার আড়ালে প্রশংসা করে বেড়াতো। অমুক ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, তমুক বুয়েটে চান্স পাবে, ইত্যাদি ইত্যাদি। সাইবানের ক্ষেত্রেও এমন ধারণা প্রচলিত ছিল। তার মা ডাক্তার, চোখ বুঝে সাইবান ঢাকা মেডিকেলে চান্স পাবে, এটা সবাই বলতে পারত। আর কেউ হোক না হোক, সাইবান টিকবেই টিকবে। অথচ সাইবান টিকল না, ডাক্তার হতে পারল না। মাথা ঝাঁকালো সাইবান, আশেপাশে তাকিয়ে দেখল কখন যেন স্কুলের কাছে পৌঁছে গেছে। পডকাস্টটা নজরে আসছে। দেয়াল ঘুরে যেতে শান বাঁধানো গাছের নিচে নিজের ছোটবেলার অবিচ্ছেদ্য প্রাণগুলোকে দেখতে পেয়ে কেমন যেন পাগল বুকের মাঝে, কেমন যেন লাগলো বুকের মাঝে। এগিয়ে গেল সাইবান। অনুরাগ চলে এসেছে, নিজের বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে কথা বলছে হাসি মুখে। আবির হাঁটুর ওপর হাঁটু তুলে ঝাঁকাতে ঝাঁকাতে বাদাম ভাজা খাচ্ছে। মিজানও তার পাশেই বসে আছে। দুটো ছেলের বেশভূষায় অসাধারণ পরিবর্তন এসেছে। সেই ছন্নছাড়া কিশোর নেই কেউই। আবির ফর্মাল প্যান্ট আর শার্ট পরা, বেল্ট দিয়ে সুন্দরভাবে ইন করা। পেছনে রাখা ব্যাগ থেকে সাদা অ্যাপ্রনের এক অংশ বেরিয়ে এসে যেন কটূক্তি করছে সাইবানকে। যে স্বপ্নটা সে ছুঁয়ে দেখতে পারেনি, সেই স্বপ্নের জীবনটাই যাপন করছে আবির। সারা দেশে মেডিকেলে তৃতীয় হয়েছিল, এখন ঢাকা মেডিকেলে তার ঠিকানা। অপরদিকে মিজান একজন সিভিল ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে বেরিয়েছে, বিসিএস দিচ্ছে, সরকারি চাকরি নিশ্চিত প্রায়। জীবনে সকলেই সেটেল, এমনকি অনুরাগও। সাইবান এগিয়ে আসতে আবির ঘুরে তাকালো। হেই ব্রো, লং টাইম নো নিউজ। মৃদু হেসে দুই বন্ধুকে আলিঙ্গন করলো সাইবান, তারপর বটগাছের নিচে পা ঝুলিয়ে বসে পড়ল। উত্তেজিত কণ্ঠে মিজান বলে উঠল, তুই নাকি বিয়ে করেছিস? ও, নিউজ ট্রাভেলস ফার্স্ট। খিলখিল করে হাসলো সাইবান। আবির হাস্যরসাত্মক কণ্ঠে বলল, খবর শুনে আয়াম তো অবাক। আমাকে কে বলেছে জানিস? সূচনা। সূচনা নাকি আবার জেনেছে রাশমিকার কাছ থেকে। পুরো ব্যাচের সবাই জেনে গিয়েছে। বাবারে বাবা, এত বড় বড় পোস্টের মানুষজন আমার খবর রাখে। বেশ তো, একেবারে সেলিব্রিটি ফিল পাচ্ছি। মজা করিস না, আমি বিশ্বাস করতেই পারিনি। বিয়ে যেই করুক, সবার আগে সেটা তুই হবি কেউ ধারণাই করতে পারিনি। অনুরাগ পাশের একটা দোকান থেকে সকলের জন্য কোন আইসক্রিম কিনে এনেছে, সেগুলো হাতে দিয়ে হেলান দিয়ে আবার বাইকে মন্তব্য করলো, মনে হচ্ছে সাইবান বিয়ে করে ভালো করেছে, অন্তত এই উসিলায় তোদের মুখদর্শন তো পাওয়া গেল। হাসলো সকলে, আইসক্রিমে মনোযোগ দিল। মিজান মুখ ঘুরে একবার আপাদমস্তক দেখল সাইবানকে। একটা কঙ্কাল আঁকা টি শার্ট, নিচে রিপড জিন্স, হাল ফ্যাশনের সিলভার ব্রেসলেট কবজিতে, ভ্রুতে চিকচিক করছে পিয়ার্সিং। ক্লাসের ব্যাক বেঞ্চারদের মতন লাগছে তো পুরো। অথচ সাইবান ছিল ক্লাসের ফার্স্ট বয়, ফার্স্ট বেঞ্চার। সবার মাঝে ভীষণ বেমানান লাগছে তাকে। মিজান মন্তব্য না করে আর থাকতে পারল না। এখনও ডিজে মিজে গিরি করে বেড়াস নাকি? অবস্থা দেখছিস নিজের, বিয়েও করে নিয়েছিস, সিরিয়াস হবি কবে? সাইবান উত্তর করল না, নীরবে হেসে আইসক্রিম মুখে ঢুকিয়ে রাখল। আবির পাশ থেকে তার উরুর উপর হাত রেখে চাপড় দিয়ে বলল, বলি একটা চাকরি বাকরির চেষ্টা কর। প্রাইভেট থেকে পড়ছিস তো, কি হয়েছে? আঙ্কেল আন্টির টাকার অভাব, মাস্টার্সটা কর, বিদেশ যা, চাকরির অভাব হবে না, লাইফ সেটেল। কাকে আর কি জ্ঞান দিচ্ছিস? ওর উড়নচণ্ডী লাইফ ভালো লাগছে, ভালো থাকতে দে না। মিজান বলতেই অনুরাগ আর চুপ করে থাকতে পারল না। তোরা এবার থামতে পারিস। এতদিন বাদে দেখা হয়েছে, কোথায় একে অপরের খবর জানবো তা না, এক একজনকে নিয়ে আলোচনা শুরু করে দিয়েছিস। যাকগে, সাইবানের তো হয়ে গেল, তোর সানায় শীঘ্রই বাঁচবে শুনছি আবির। মুচকি হাসল সে। হ্যাঁ রে, আকুত হয়েছে পারিবারিকভাবে, আমার মেডিকেল কলেজেরই ব্যাচমেট। ওয়াও, আকুত হয়েছে? আর ডাকলিও না। আবির কাঁধ তুলল। কাউকেই ডাকেনি, মিজান গিয়েছিল শুধু। অনুষ্ঠান করব পরে, তখন সবাইকে দাওয়াত করব ভেবে রেখেছি। তুই আর সাইবান গিয়েও বা কী করতি? ডিজে পার্টি তো হচ্ছিল না। আমার ফ্যামিলি ভাই রেস্ট্রিক্টেড আর ধার্মিক, সরি। অনুরাগের মুখটা চুপসে গেল। সে আর চোখে দেখল সাইবানকে। আইসক্রিম শেষ করে শান্ত হয়ে বসে আছে, অভিব্যক্তি বোঝা যাচ্ছে না। তোর কথা বল, তোর বউ শুনলাম সিনিয়র, অনেক বেশি। কেন ভাই, মেয়ের অভাব পড়েছিল নাকি? তিতলি না ফিতলি বলে একটা মেয়ে না ছিল কলেজে গ্যাংয়ে, ওটার কি হয়েছে?
ওটাকে ধরতে পারিসনি? মিজানের কথা স্পষ্ট টিটকারি প্রকাশ পেল। আবির হেসে সায় জানালো, ঠিকই, তোকে অন্তত এমন পজিশনে মানায় না। নিজের মতো কাউকে পেলি না, নাকি কেউ মেয়ে দেয়নি? শেষমেশ বিয়ে করলি তো করলি একটা গোল্ড ডিগারকে। এতক্ষণ যাবৎ শান্ত থাকলো, এবার আর থাকলো না সাইবান। তির্যক হেসে ঘুরে তাকালো আবিরের দিকে। গোল্ডের ভরি কত জানিস? তাও তো আমার বউ আমাকে ডিক করেছে। তোর কাছে তো ডিক করার মতো কিছু নেই। অপমানে আবিরের মুখটা টকটকে লাল হয়ে উঠল মুহূর্তেই। সাইবান বেপরোয়া, আর কোনো ভ্রুক্ষেপ নেই। লাফিয়ে এসে উঠে দাঁড়ালো, নিজের প্যান্ট ছাড়তে লাগলো। আবির সইতে না পেরে বলে বসল, আমার বউকে আমি কত ভরি স্বর্ণ দিয়েছি না দিয়েছি সেই হিসাব এখন আমার তোকে দিতে হবে? তুই তো জন্মগত বড়লোক, তুই আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলিকে কি বুঝবি? আমরাই আমাদের ফ্যামিলির প্রথম এস্টাবলিশড চাইল্ড, বুঝেছিস? আমাদের বাপ মা আমাদের গড়ে দেয়নি, মাইন্ডেড। তোর আব্বাও আমাকে ডিজেগিরি শিখিয়ে যায়নি শালা। ডাক্তার ডাক্তারের মতন থাকবে, হ্যাডম নিয়ে চলবে, অন্যের লাইফ নিয়ে আলোচনা করবি কেন? শটান হাত বাড়িয়ে আবিরের কলার টেনে ধরল সাইবান। সকলে আঁতকে উঠল। তীক্ষ্ণ চোখে এককালের বন্ধুকে দেখে মৃদু গর্জন তুলে সে বলল, যতক্ষণ আমার মধ্যে ছিলি আমি চুপ ছিলাম। আমার বউ ধরে টান দিলে শালা আমি তোর 14 গোষ্ঠী ধরে টান দিব। তোদের মতো ডাক্তার ইঞ্জিনিয়ার হয়তো হতে পারিনি, তাই আমি বেশরম ডিজে। কিন্তু মনে রাখিস ডাক্তার সাহেব, তোর কলিজা যদি হাতি হয়ে যায় তবে এই ডিজের কলিজা নীলতিমি। আমার নীলতিমিতে হাত দিতে চাইলে তোকে তোর অপারেশন টেবিলের উপরেই ফেলে সাইজ করব, একটুও হাত কাঁপবে না আমার। ঝটকা দিয়ে আবিরকে দূরে সরিয়ে দিল সাইবান। বেচারা হঠাৎ এমন আক্রোশে ভরকে গিয়েছে। ঝট করে মিজানের দিকে ফিরল সে এবার। আর তুই মিস্টার সিভিল ইঞ্জিনিয়ার ওরফে সরকারি চাকরিধারী, তোর গার্লফ্রেন্ড কী যেন? ও, সূচনা, রাইট? অক্সফোর্ডে আছে শুনলাম। বলছিলাম গত বছর দেশে এসে আমার ডিজে পার্টিতে গিয়েছিল, বলেছে তোকে? বলেনি। খুব সুন্দর একটা 7 হাত সমান লেটারও দিয়েছে, চকলেট, টেডি, বিদেশ থেকে ইম্পোর্টেড পারফিউম গিফট। তোকে দিয়েছে? বাসায় গিয়ে চেক করে দেখিস। সাইবান। কিন্তু সাইবান আর দাঁড়ালো না। হনহন করে হেঁটে গিয়ে এক লাফে চড়ে বসলো অনুরাগের বাইকের পেছনে। অনুরাগও ইশারা বুঝতে সময় নিল না। বাইকে উঠে হেলমেট মাথায় দিয়ে ইঞ্জিন চালু করলো। আবির শান্ত ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে তাদের দিকে তাকালো। গম্ভীর গলায় বলল, তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস যে তোদের সাথে আমাদের বন্ধুত্ব শেষ। অনুরাগ শুধু তাচ্ছিল্যের হাসি হেসে মুখ ফিরিয়ে নিল। এদের সাথে কথা বলতেও রুচিতে পাচ্ছে তার। অপরদিকে সাইবান মাথা কাত করে অতি শীতল ভঙ্গিতে তাকালো। সেই 9-10 বছরের দীর্ঘ বন্ধুত্ব ভাসল তার চোখের পাতায়। ছোট ছিল, ভালো ছিল, অথচ বড়বেলায় সব বদলে গেল। কেয়ারফুল হোয়াট ইউ সে ব্রো। আরেকবার আমার ঘরের রানীকে তুলে কথা বলে দেখ, তোর জান শেষ করে দেবো সেখানে। বন্ধুত্ব তো কোনো ছাড়। বাইক এগুলো অনুরাগ। কেউ আর পেছনে তাকালো না অবধি। সোজা বাইক ছুটিয়ে চলে গেল রাস্তা ধরে। সামিয়া তাড়াহুড়ো করে তৈরি হচ্ছেন। হাসপাতাল থেকে কল এসেছে, যদিও মাত্র 8 ঘন্টা আগে ফিরেছিলেন। এক্ষুনি আবার যেতে হবে। মানুষের জীবনের দায়িত্ব বলে কথা, এই দায়িত্বের অনেক ভার। আয়নার সামনে দাঁড়িয়ে অ্যাপ্রন গায়ে জড়িয়ে নিচ্ছিলেন, ঠিক এমন সময় পেছন থেকে তাকে আলিঙ্গনে বেঁধে কাঁধে মাথা রাখল কেউ। জমে গেলেন তিনি। আয়নার প্রতিবিম্ব দেখলেন সাইবানকে। তার ঘাড়ে মুখ গুজে রেখেছে। কি হয়েছে? জবাব এলো না। সাইবান তাকে আরও শক্তভাবে জড়িয়ে ধরল শুধু। সামিয়া নাক মুখ কুচকে ফেললেন একটা গন্ধ টের পেতে। তুই আবার স্মোক করেছিস? কতবার নিষেধ করেছি? তুই না কিছু মাস আগেও ছেড়ে দেওয়ার ট্রাই করেছিলি, আবার ধরেছিস কবে? উফ, জাস্ট লেট মি হাগ ইউ ইয়ার। ছাড়, হাসপাতালে যেতে হবে, ফোন এসেছে, রোগীর অবস্থা আশঙ্কাজনক। সাইবান তৎক্ষণাৎ মাকে ছেড়ে দিল, দূরে সরে গেল। ফাইন, গো টু ইউর হসপিটাল। এটুকু বলে থপথপ পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল সে। সামিয়া অবাক হয়ে তাকিয়ে রইলেন। তিনি নিশ্চিত সাইবানের কিছু একটা হয়েছে, তবে এখন ঠিক দেওয়ার মতন সময় নেই তার কাছে। রোগীর জীবন আগে, তাই তিনি ছুটলেন গাড়ির দিকে। মায়ের রুম থেকে বেরিয়ে সাইবান সোজা বেডরুমে চলে এলো। ভেতরে ঢুকতে দৃশ্যটা চোখে পড়ল। বিছানায় বসে আছে ইরাম, তার কোলের ওপর ঘুমন্ত ইজান। ছেলেকে কোলে দোলাতে দোলাতে এক হাতে ঝুঁকে ল্যাপটপে কী যেন দেখছে অত্যন্ত মনোযোগ দিয়ে। সাইবান দৃশ্যটার দিকে বেশ অনেকটা সময় এক দৃষ্টিতে চেয়ে রইল। তারপর এগিয়ে গিয়ে বিছানার উঠে পড়ল। ইরাম তাকে দেখে কিছুটা অবাক হলো। জলদি ফিরে এলে যে, বলে গিয়েছিলে রাত হবে আসতে। উত্তর করল না সাইবান, বরং অদ্ভুত একটা কাজ করলো। ইরামের কোল থেকে ইজানের ঘুমন্ত শরীরটা তুলে আস্তে করে বিছানায় থাকা বালিশের ওপর রেখে দিল। তারপর দ্বিতীয় চিন্তা ছাড়াই চিত হয়ে স্ত্রীর খালি করা কোলে মাথা রেখে শুয়ে পড়ল সে। হতভম্ব হয়ে গেল ইরাম, ফ্যালফেল করে চেয়ে রইল। এই আলাদিন, কি হয়েছে? আমি পোটলার উপর জেলাস, বলে ইরামের উদরে মুখ গুজে পড়ে থাকলো সাইবান। রমণী কয়েক লহমা বুঝতে পারল না কি হচ্ছে।
একবার বালিশের উপর ঘুমন্ত ইজান আর এখন কোলে মাথা রাখা শুয়ে থাকা স্বামীকে দেখল। একটা নিঃশ্বাস ফেলল সে শেষমেশ। হাত বাড়িয়ে সাইবানের মাথায় রাখল, তাকে দূরে সরিয়ে দিল না। ইরামের আঙ্গুলগুলো সাইবানের মোলায়েম চুলের ভেতর বিলি কেটে চলল, হেড ম্যাসাজের মতন। ইরাম অনুভব করল দুই বাহু জড়িয়ে ইরামকে এক প্রকার আঁকড়ে ধরে রেখেছে সাইবান। সব ঠিক হয়ে যাবে, আমি আছি, ঝুঁকে নরম গলায় বলল ইরাম। তার হাত সাইবানের মাথায়, বাহুতে আরামের স্পর্শ বুলিয়ে গেল। প্রাণ ভরে প্রশ্বাস নিল সাইবান, আরামবোধক গঙ্গিয়ে বলল, নো ওয়ান ক্যান শুট মি লাইক ইউ ডু, মাই প্রেশিয়াস। অনুরাগের বাসায় বসে প্লে স্টেশনে গেম খেলছে সাইবান। সময়টা সন্ধ্যার পর। এই সময় অনুরাগ অফিস থেকে ফেরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এখন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আছে সে। অনুরাগের মা কিছুক্ষণ আগে সাইবানের জন্য বাটি ভর্তি নারিকেলের নাড়ু আর শরবত দিয়ে গিয়েছেন। এও বলে গিয়েছেন আজ তার হাতের মাটন বিরিয়ানি না খেয়ে বাসায় না যেতে। এই ঘরে সাইবান পরিবারের সদস্যের মতো, তেমনি তার ঘরে অনুরাগ। সাইবান যতক্ষণে গেমের 7 নম্বর লেভেলটা টপকেছে তখন তোয়ালেতে মাথা মুছতে মুছতে রুমে এলো অনুরাগ। গোসল করে এসেছে, তাই খালি গা, শুধু একটা ট্রাউজার পরনে। কাঁধে তোয়ালে ছড়িয়ে সে বন্ধুর পাশে বসে দুটো নাড়ু তুলে একসাথে মুখে পুরে দিল। অপর হাতে জয়স্টিক তুলে গেমে যোগদান করল। তোর গা থেকে লাক্স সাবানের গন্ধ আসছে, সাইবান বাঁকা হেসে মন্তব্য করল। স্ক্রিনের দিকে তাকিয়ে অনুরাগ বলল, তো লাক্স ব্যবহার করেছি তাই। মেয়েদের সাবান ব্যবহার করিস এখনও, মানে স্বভাবটা আর যাবে না। সাবানেরও আবার মেয়ে ছেলে, তাছাড়া তুই আমাকে এটা বল, তুই কিভাবে জানলি লাক্স সাবানের গন্ধ কী রকম? তির্যক হাসল সাইবান, চোখ টিপ দিয়ে জানালো, আই হ্যাভ মাই ওয়ে। না পারতে হেসে ফেলল অনুরাগ। স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে সাইবানকে দেখল, পা ঝুলিয়ে ঝুলিয়ে নাড়ু খাচ্ছে আর মনোযোগ দিয়ে গেম খেলছে। হঠাৎ করে দেখলে তার মুখভঙ্গি একদম বাচ্চাদের মতন মনে হয়। গায়ে গতরে হয়তো বড় হয়ে গিয়েছে ছেলেটা, তবে অন্তর থেকে সাইবান যেন আজও সেই শিশুটি রয়ে গিয়েছে। আজও তাই মনে হয় অনুরাগের। সে হঠাৎ করে মোলায়েম গলায় বলল, তোকে ইদানিং খুশি খুশি দেখায়। আমি তো সবসময় খুশি থাকি, ইদানিং কেন বলছিস? আই মেন্ট জেনুইন হ্যাপিনেস। জয়স্টিকের উপর সাইবানের আঙ্গুল জমে গেল। গেমের ভেতর গুরুত্বপূর্ণ পর্যায়ে চললেও সে যেন ভুলে গিয়েছে কিভাবে খেলতে হয়। অনুরাগ সোফায় হেলান দিয়ে বসে ব্যক্ত করল, টু বি অনেস্ট, আমি মনে করেছিলাম এই বিয়েটা তুই মানতে পারবি না, মানিয়ে চলতে পারবি না, কিন্তু আজকাল তোকে দেখে মনে হয় তুই ভালোই হ্যান্ডেল করেছিস। ইউ আর হ্যাপি অ্যান্ড প্রোটেক্টিভ অফ ইউর ওয়াইফ। হাত থেকে জয়স্টিক রেখে দিল সাইবান। গেম ওভার হয়ে গিয়েছে। অনুরাগের দিকে সরাসরি ফিরে তাকালো না সে। আপন মনে শুধালো, সেদিন আবিরদের সাথে যা হলো তার জন্য বলছিস? বলতে পারিস, তবে আমি ওভারঅল সব কিছু দেখে বলছি ইরাম বৌদিকে তুই যথেষ্ট সম্মান করিস। এক্স্যাক্টলি, সম্মান। হঠাৎ করে অনুরাগের দিকে ফিরে তাকালো সাইবান, জল জল চোখে ঠোঁটে অদ্ভুত হাসি মেখে বলল, ইট ডাজন্ট ম্যাটার হাউ আই ফিল, ইট নেভার ম্যাটার্ড। ইরাম আপু আমার খালার মেয়ে, ছোট থেকে ওনাকে দেখে বড় হয়েছি, যদিও বা মাঝখানে। সে যাক, আমি এটুকু জানি উনি জীবনে অনেক কষ্ট করেছেন। বিয়ের পর কী হয়েছে সেটা জানি না, কিন্তু দুই একটা কুলাঙ্গার ভাইকে কীভাবে মানুষ করেছিলেন সেটা দেখেছি। আই সিম্পলি ক্যান নট মেক হার সাফার মোর, দ্যাটস অল। দ্যাটস অল, নো ফিলিংস অ্যাটাচড? অনুরাগ তীক্ষ্ণ নজর ফেলে জিজ্ঞেস করে বসলো সাইবানের চেহারায় একটা আধার নেমে এলো। ফিলিংস? আর ইউ কিডিং মি? একেবারে হুট করে বেখাপ্পাভাবে হেসে উঠল সাইবান। সোফায় শরীর এলিয়ে সে হাসি নিয়ে বলল, কাম অন অনুরাগ, গ্রো আপ। তোর মনে হয় আমি এসব ফিলিংসের ধারধারি? অনুভূতি শুধুই দুর্বলদের অলঙ্কার। ইরাম আপুকে আমি আগে সম্মান করতাম, এখন যেহেতু উনি আমার স্ত্রী তাই একটু আগলে রাখি, এই যা। একটু? একটু সাইবান? চোখ রীতিমতো কপালে তুলে ফেলল অনুরাগ। সাইবান তাতে একবারও বিনা কারণে হুট করে রেগে গেল। তো তোর বউ হলে তুই কী করতি? ফেলে দিতি? তোর সামনে তোর বউকে কেউ আজে বাজে কথা বলে প্রতিবাদ করতি না? প্রতিবাদটা যখন এতই জোরালো হয় যে 6 বছর ধরে টানা সহ্য করা বন্ধুদের এক ঝাটকায় উগড়ে ফেলা যায়, তখন একটু সন্দেহ তো হবেই বল। স্টপ ইট। লাফিয়ে সোফা থেকে উঠে পড়ল সাইবান। সত্যিই রেগে গিয়েছে, চেহারায় বোঝা যাচ্ছে, কিন্তু অনুরাগ শান্তভাবে চেয়ে রইল। সাইবান হাত মুঠো করে ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি কি করছি না করছি আর ভবিষ্যতে কি করব তাতে কারোর কিচ্ছু যায় আসে না। দিন শেষে উনি অন্যের স্ত্রী ছিলেন আর ওনার একটা পরপুরুষের বাচ্চা আছে। এই সত্যটা কোনোদিন বদলাবে না। অনুরাগ বাকরুদ্ধ হয়ে পড়ল। প্রসারিত নয়নে দেখে গেল বন্ধুকে, যাকে পুরোদস্তর ভিন্ন একজন মানুষ মনে হচ্ছে তার। সাইবান আর দাঁড়ালো না, হনহন করে হেঁটে গেল রুমের বাইরে। যাওয়ার আগে পিছন ঘুরে বলল, আন্টিকে জানিয়ে দিস আমি আরেকদিন এসে ওনার হাতের মাটন বিরিয়ানি খাবো। এটুকুই।
চলে গেল সাইবান। অনুরাগ ঠায় বসে বন্ধুর চলার পথের দিকে চেয়ে শেষমেশ একটা দীর্ঘশ্বাস ফেলল। নিজের কপাল ঘষে আপন মনে বিড়বিড় করল, সাধে কি তোকে বাচ্চা বলি, এখনও অবুঝি রয়ে গেলি তুই, স্টাবন বয়। অপরদিকে অনুরাগের বাসা থেকে বেরিয়ে নিজের হুইল সোজোরা পায়ে গলিয়ে রাস্তা ধরে স্লাইড করে এগোতে লাগলো সাইবান। অতিরিক্ত দ্রুত যাচ্ছে আজ। বাতাস কেটে বেরিয়ে যাচ্ছে তার চোখ মুখের চারিপাশ। অতিরিক্ত আক্রোশ ফুটল তার পদক্ষেপে। বনবন করে ঘুরছে জুতোর চাকা। লম্বা একটা পথ পাড়ি দিয়ে শটান রাস্তার ধারের একটা গাছের গুঁড়ি আঁকড়ে ধরে নিজেকে আটকালো সাইবান। ভারী নিঃশ্বাস ফেলে ঠাস করে কপাল ঠেকালো গাছের শক্ত খসখসে গুঁড়ির ওপর। চোখ বুজে ফেলল, অস্ফুট সুরে বলল, শিট। কিচেন কাউন্টারে জিনিসপত্র সাজিয়ে বসেছে সুগন্ধা। একটা বড় থালায় পুর তৈরি করা, অন্য পাশে ময়দার তৈরি ছোট রুটি। সেগুলোর ভেতর পুর ভরে ভাঁজ করে তৈরি করা হচ্ছে মোমো। একসাথে অনেকগুলো বানিয়ে ফ্রিজে রেখে যায় ফ্রোজেন স্ন্যাক্স হিসেবে। বিশেষ কোনো কাজ না থাকায় ইরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে সাহায্য করছে। এক পাশে ছোট ক্রিবে ঘুমাচ্ছে ইজান। ক্ষণে ক্ষণে ছেলেকে দেখে মুচকি হাসি দিয়ে কাজ করছে ইরাম। হাতের ময়দার রুটিটা পুর ভরে সুন্দর করে ভাঁজ করে নিয়ে মোমো বানিয়ে রাখছে আরেকটা প্লেটে। হঠাৎ করে সে বলল, সুগন্ধা, তোমার কলেজের পাশে একটা ইনস্টিটিউট আছে না, কম্পিউটার শেখায় যে? হ্যাঁ আছে তো, আপনি যাবেন? মাথা দোলালো ইরাম। হ্যাঁ, এরপর যেদিন কলেজে যাবে আমাকে নিয়ে যেও। কম্পিউটারের কাজ শিখবেন? ভালো ভালো। প্রশংসা করে সুগন্ধা আরও খানিকটা পুর তৈরি করে নিয়ে এসে রাখলো কাউন্টারে। ঠান্ডা হতে অভিজ্ঞ হাতে মাখাতে মাখাতে বলল, তাই একটা সত্যি কথা বলি আপা, কিছু মনে কইরেন না। এরম ভ্রু তুলে পেছনে ফিরে তাকালো। তুমি আবার কবে থেকে এত বিবেচনা করা শুরু করলে? আরে মেয়ে, বলো বলো, এত ভাবতে হবে না। কম্পিউটার শেখা আপনি কি করবেন? চাকরি করার দরকার আছে? ইরাম থমকে গেল। সুগন্ধা বলে গেল, না মানে এই বাড়ির অবস্থা তো ভালোই। সত্যি বলতে আমি শুরুতে ভয়ই পাইছিলাম, ভাইজান মনে হয় কেলেঙ্কারি করবে আপনার সাথে। কিন্তু মানুষটা রংবাজ হইলেও আপনার অনেক টেক কেয়ার করে বোঝা যায়। তাইলে দরকার কি, সব যেমন চলতেছে তেমনি চলুক। অস্ফুট এক হাসি ফুটল এবার ইরামের ঠোঁটে। ঠিক প্রফুল্লতার হাসি নয়, ভিন্ন কিছু। কাজ জারি রেখে সে বলল, আলাদিন আর আমার বিয়ের মাত্র কিছুদিন হয়েছে সুগন্ধা। কিছুদিনেই বুঝে গেলে ও আমার কেয়ার করে? করে না? আহাম্মকের মতন প্রশ্ন করে বসল সুগন্ধা। ইরাম মৃদু হেসে জানালো, হুম, আমি বলছি না ও আমার কেয়ার করে না, বরং করে। তাহলে সমস্যা কোথায়? মুখ তুলে সুগন্ধার দিকে তাকালো ইরাম। রমণের চেহারায় অভিজ্ঞ একটি ভাব ফুটে উঠতে দেখল সুগন্ধা। নতুন নতুন সব জিনিসই মানুষের ভালো লাগে। নতুন মোবাইল কিনলে দেখতে যেমন যত্ন শেষ থাকে না, ছুটে গেলেও হাত পরিষ্কার করি, দিনে 14 বার মোবাইলের স্ক্রিন মুছি, ব্যাক কভার ব্যবহার করি, স্ক্রিন প্রোটেক্টর, গ্লাস, আরও কত কী। তেমন নতুন বউ সব ছেলেদের কাছেই ভালো লাগে। সে বিয়ে যেই কারণেই হোক না কেন, যেমনভাবেই হোক না কেন, বউ প্রত্যেক ছেলের কাছে একটা শখের জায়গা। তার যত্ন তো হবেই। যা, মোবাইল আর বউ এক হইল। এবার খানিক শব্দ করে হাসলো ইরাম। বেশ মিষ্টি একটা খিলখিলে ধ্বনি। হাতের বানানো মোমোটা রেখে নতুন একটা হাতে নিতে নিতে সে হঠাৎ শুধু, তোমার বয়স কত সুগন্ধা? সামনের মাসে 21 হবে। আর আমার 32। সুগন্ধার চোখ পিটপিট করলো। ইরাম সরাসরি কিছু না বললেও একজন মেয়ে হিসেবে তার বুঝতে বাকি রইল না সে কিসের কথা বলছে। তার মানে জড়বস্তু আর জীবন্ত বউ এক? সুগন্ধার প্রশ্নে ইরাম মাথা ঝাঁকালো। পরিণতি এক। মানুষের মনটাই এমন সুগন্ধা। সময়ের সাথে সাথে অনুভূতি ফিকে হয়ে আসে। আজ যে তোমাকে ভালোবেসে বলেছে, তোমার জন্য পৃথিবী জ্বালিয়ে পুড়িয়ে দেবে, ঠিক 5 বছর পরেই সে তোমার দেখেও পাশ কাটিয়ে যাবে অচেনা মানুষের মতন। জগৎটাই এমন। পুরাতন জিনিসের কদর করে কয়জন? আপনি একেবারে দার্শনিক লেভেলে কথা বলেন আপা। আপনার কথা শুই না এখন আমার পুরুষ মানুষ বিশ্বাস করতে ইচ্ছা হইতেছে না। বিশ্বাস কেন করবে না? একটা সম্পর্কের ভিত্তিই বিশ্বাস, সেটা তো করতেই হবে। তবে মনে রেখো। মুখ তুলে সুগন্ধার মনোযোগী দৃষ্টির পানে চেয়ে ইরাম বলল, পুরুষ তোমাকে ভালোবাসে নতুন জামার মতন। যতদিন নতুন থাকে প্রতিদিন পরতে ইচ্ছা হয়। পুরাতন হয়ে গেলে সেই জামা আলমারির এক কোণে পড়ে রয়। অতঃপর পা মোছার কার্পেট তার শেষ গন্তব্য হয়। সুগন্ধা মাথা দোলালো। আমি আপা বিয়েই করব না আর। মৃদু হাসল ইরাম। দুজন কিচেনে কাজ এবং গল্প করতে করতে খেয়ালই করলো না কখন সাইবান বাইরে থেকে ফিরেছে। কিচেনে এসেছিল সে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিতে, অথচ আর ভেতরে ঢুকলো না। নীরবে পাশ কাটিয়ে পুনরায় বেডরুমের দিকে চলে গেল। কিছুক্ষণ পর ইজানকে কোলে নিয়ে বেডরুমে এলো ইরাম। ঢুকেই দেখতে পেল বিছানার উপর একটা ডাফল ব্যাগ। কোনো প্রকার ভাঁজ করা ছাড়াই বেশ কয়েকটা শার্ট, প্যান্ট এবং গেঞ্জি অবহেলায় ঠেসে ঠুসে ভরছে সাইমন। ইরাম এগিয়ে গেল।
কী ব্যাপার, কোথাও যাচ্ছ? শো আছে, ঠান্ডা গলায় জবাব দিল সাইবান। ইরাম ইজানকে বিছানায় শুইয়ে একটা ঝুনঝুনি ধরিয়ে খেলতে দিয়ে সাইবানের হাত থেকে ব্যাগটা টেনে নিল। যে কাপড়গুলো দুমড়ে মুচড়ে ভরেছে উল্টো করে সেসব বিছানায় ঢেলে এবার সুন্দর করে এক একটা ভাঁজ করে করে ভেতরে রাখতে লাগলো। সাইবান ভ্রু কুঁচকে সরে দাঁড়ালো। শো কোথায়? সিলেটে, 3 দিনের আগে ফিরতে পারবো না। বিছানায় বসে নিজের পকেট থেকে হঠাৎ করে একটা সিগারেটের প্যাকেট বের করলো সাইবান। একদম বেপরোয়াভাবে লাইটার দিয়ে ধরিয়ে ঠোঁটে ছুঁয়েছে কি ছোঁয়নি এরম ঠাস করে চাপড় দিয়ে সিগারেটটা ফেলে দিল। শাসনের সুরে বলল, খালামণি আমাকে বলেছে চেইন স্মোকার নাকি তুমি। সমস্যাটা কি? শিক্ষিত ছেলে মানুষ তাড়াতাড়ি মরার এত শখ কেন? এখন কি আপনার জন্য আমার মরার স্বাধীনতাটুকু বিসর্জন দিতে হবে? সাইবানের কথার ধাঁচটা ভালো লাগলো না ইরামের, তবে সে অতিরিক্ত কিছু বলতে পারল না। বিছানায় খেলতে থাকা ইজান হুট করে কেসে উঠল। ইরাম দ্রুত ছেলেকে কোলে তুলে নিল। বাবাটা কি হয়েছে? সিগারেটটা ফ্লোরে পড়লেও এখনও নিভেনি বিধায় ধোঁয়া সৃষ্টি করেছে। ইরামের নাকে লাগলো গন্ধটা। ইজান নিশ্চয়ই তামাকের ধোঁয়াটা সহ্য করতে পারছে না। দ্রুত উঠে গিয়ে রুমের বারান্দায় দরজাটা খুলে দিল ইরাম। মুক্ত প্রাকৃতিক বাতাস ঢুকতে লাগলো ভেতরে হু হু করে। সাইবান দৃশ্যটা খেয়াল করে নিজের পা দিয়ে সিগারেটটা পিষে নিভিয়ে ফেলল। অতঃপর তুলে ময়লার ঝুড়িতে ফেলে দিয়ে রুম স্প্রে তুলে নিঃশব্দে স্প্রে করে নিল আশেপাশে। ইরাম ছেলেকে দোলাতে দোলাতে দৃশ্যটা দেখলেও বিশেষ কোনো মন্তব্য করল না আর। সাইবান নিজের ব্যাগটা ঠিকঠাক করে রাখতে রাখতে হঠাৎ একটা টি শার্ট বের করলো, কালো রঙের। তাতে ডোরেমন কার্টুনের ছোট্ট একটা চিত্র আঁকা। ইরামকে দেখিয়ে সে হঠাৎ করে বলল, জাস্ট ফর ইউর রিমাইন্ডার, এটা আমি ক্লাস 10-এ কিনেছিলাম। এখন অনেক টাইট হয়, তবুও মাঝে মাঝে পরি ঘুমানোর সময়, কারণ এটা আমার ফেভারিট টি শার্ট। ইরা মাথা কাত করে তাকালো, বুঝতে পারে না সাইবান হঠাৎ করে তাকে এই একটা টি শার্ট কেন দেখাচ্ছে। সাইবান তির্যক হেসে ব্যক্ত করল, কিছু পুরুষ আছে যে জামাকে একবার মনে ধরে সেই জামা ছোট হোক, ছেঁড়া হোক কিংবা হোক সেটা পুরাতন, কখনো মায়া কাটাতে পারে না। ইরামের চোখ জোড়া বড় বড় হয়ে গেল, ঠোঁট জোড়া ফাঁক হয়ে গেল, সে কিছু উচ্চারণ করতে পারল না। সাইবান আর অপেক্ষাও করল না, ব্যাগ রেখে রুম থেকে বাইরে বেরিয়ে গেল। তার জিনিসপত্র সব গাড়িতে লোড করে রাখতে হবে, যেন সকালে তাড়াহুড়ো না হয়। গভীর রাত, প্রায় 2:30 বেজে এসেছে, অথচ ইরামের চোখে আজ এক বিন্দু ঘুম আসছে না। বারান্দায় দাঁড়িয়ে আছে সে। সনসনে বাতাস, হাওয়া আর তার শরীর ঝাপটা দিয়ে যাচ্ছে। রাতের নিস্তব্ধ জগৎ যেন হাত বাড়িয়ে তাকে ডাকছে আধারে হারিয়ে যেতে। ইজান ঘুমিয়ে আচ্ছন্ন, সাইবানও 1 ঘন্টা হলো ঘুমিয়েছে। এতদিন কাউচে ঘুমালেও আজ ইরাম এক প্রকার জোর করেই তাকে বিছানায় শুইয়েছে। ছেলে আর স্বামীর মাঝখানে অবশ্য বিরাট এক কোলবালিশের দেয়াল আছে। বিছানাটা বেশ বড় হওয়ায় সুবিধা হয়েছে, একটা ছোট বাচ্চা নিয়ে ঘুমালেও কোনো সমস্যা হয় না। ইরাম রেলিংয়ে হেলান দিল, তার চুলগুলো খোলা, বাতাসে দোল খাচ্ছে। একটা সময় ভয় লাগতো রাতের বেলা এমন চুল খুলে ঘুরে বেড়াতে, ভূত পেতনি ভর করে নাকি। অথচ সেই অনুভূতিগুলো আজ হারিয়ে গেছে তার মন থেকে। তার মনে হয়েছিল কখনোই আর নিজের জন্য বাঁচা হবে না তার। অথচ বিয়েটা তার শক্ত মন মানসিকতার দেয়ালে বারবার আঘাত করছে। সাইবান যে আজ কিচেনের কথা শুনেছে সেটা সে নিশ্চিত। সেই কথার পরিপ্রেক্ষিতেই পরে এই কথাটা বলেছে। ইরা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছে না কিছুতে। সে তার আলাদিনকে বুঝে উঠতে পারছে না। যখনই মনে হয় নিবেদনগুলো একটু হলেও সত্যি, তখনই অরণ্যের মুখটা ভেসে ওঠে তার হৃদয়ে। ইরামের আজও মনে পড়ে তাদের বিয়ের পরের দিনের সকালের কথোপকথন। ইরাম বাসর রাতের বিছানা ছেড়ে উঠতে যাচ্ছিল তৈরি হয়ে নাস্তা বানানোর জন্য, অথচ অরণ্য তার কবজি টেনে পুনরায় নিজের বুকের ওপর আগলে নিয়েছিল। ইরাম লজ্জা পেয়ে বলেছিল, ছাড়ুন, কি করছেন? ফ্রেশ হব, নাস্তা বানাবো, অনেক কাজ। হুম, তুমি ভাবলেও বা কীভাবে আমি আমার বউকে দিয়ে বিয়ের পরের দিনই রান্নাঘরে ঢুকতে দিব? রান্নাঘর তো দূরের কথা, তোমার কোমল পা এই শক্ত মেঝেতে আমি স্পর্শ হতেই দেব না। অরণ্য কথা রেখেছিল। টানা 7 দিন ইরাম বিছানায়, সোফায়, কাউচে, কখনো বা দোলনায় শুয়ে বসে কাটিয়েছিল। এমনকি কোথাও যাওয়ার দরকার পড়লেও বিনা কারণেই অরণ্য তাকে কোলে তুলে নিয়ে যেত। স্বামীর গলা জড়িয়ে ধরে ইরাম খিলখিল করে হাসত আর ভাবত, এই সুখ আর কখনো তার কপাল থেকে মুছবে না, অরণ্য মুছতে দেবে না। বুক ছেড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ইরামের। চোখ বুজে ফেলল। সেথায় কয়েক ফোঁটা অশ্রু জমলেও জোরপূর্বক নিজেকে নিবারণ করলো সে। মাথা ঝাঁকালো, না, আর অতীত ভাবার সময় নেই। জীবন তাকে একটা দ্বিতীয় সুযোগ দিয়েছে, সুযোগটা তাকে কাজে লাগাতে হবে। একটা শব্দে ইরামের শান্তির সময় ব্যাহত হলো। রুমের ভেতর থেকে গুঞ্জনের মতো একটা আওয়াজ আসছে, ফোনের রিংটন।
ইরাম কামিজের ওড়না ঠিকঠাক করে ভিতরে এলো। নাইট স্ট্যান্ডের কাছে রাখা সাইবানের ফোন থেকে বাজছে, অথচ ছেলেটার খবর নেই। বেঘরে ঘুমাচ্ছে। ঘুমের ঘোরে কোলবালিশের কাছে এসে ঘেঁষেছে একেবারে। এই পাশে থাকা ইজানের ছোট্ট ডান হাতটা তার কপালের উপর পড়ে আছে। বাপ ছেলে এখন কিলবিল করে একে অপরের কাছে পৌঁছেছে, কে জানে। সাইবান হুঁশে থাকলে এক্ষুনি চিৎকার চেঁচামেচি শুরু করতো, ভেবে ইরাম মনে মনে খানিক হেসে তারপর এগোলো। নাইট স্ট্যান্ড থেকে সাইবানের ফোনটা হাতে নিতে তার ভ্রু কুঞ্চিত হলো। কলার আইডিতে ভাসছে একটা পরিচিত নাম, তিতলি বেইব। ইরামের বুকে একটা খচখচ অনুভূতি হলো। আজকালকার ছেলেমেয়েরা এমনিতেই বেইব শব্দটা কোনো উদ্দেশ্য ছাড়াই ব্যবহার করে, এটা সে জেনেছে সামিয়ার সাথে বসে একটা বাংলা নাটক দেখে। জোর করে নিজের মন সামলে ইরাম হাত বাড়িয়ে সাইবানকে ডাকলো। আলাদিন, আলাদিন, তোমার ফোন। প্রথমটায় মোড়ামুড়ি করেও উঠল না সাইবান। শেষমেশ যখন চোখ খুলল তখন ঝটকা দিয়ে নিজের কপাল থেকে ইজানের হাতটা সরিয়ে দিয়ে খেকিয়ে উঠল। কী রে ভাই, বাপের কপালে বদ্ধ দিচ্ছিস? শকুনের দোয়ায় গরু মরে না, তোর আম্মাজান শেখায়নি? ইরাম হুট করে নিজের একটা আঙ্গুল সাইবানের ঠোঁটে চেপে ধরল। হুস, ঘুমাচ্ছে, আস্তে। সাইবান নিজের জায়গায় জমে গেল। ঘুম জড়ানো চোখে চেয়ে রইল ইরামের দিকে। হলদেটে মৃদু আলোয় রমণীর চেহারা তার বুকে অদ্ভুত একটা ঝড় তুলল যেন। ঠোঁটের ওপর নরম আঙ্গুলটায় ছোঁয়া তাকে মাতাল করে ফেলেছে। শরীরের সবটুকু শক্তির প্রয়োজন হলো সেই আঙ্গুলটার একটা গাঢ় চুমু দেয়া থেকে নিজেকে নিবারণে। সাইবানের গোলাটির দৃষ্টি এবং ফোলা মুখখানা দেখে বিব্রত ইরাম দ্রুত নিজের হাত সরিয়ে নিল, এগিয়ে দিল ফোন। তোমার ফোন। সাইবান একটা ঢোক গিলে ফোন হাতে নিল। কলার আইডি দেখে 1 সেকেন্ডে তার চেহারা বদলে গেল। ফোনটা রিসিভ করে বিছানা ছেড়ে উঠে গেল সে। সোজা বারান্দায় চলে গেল। ইরাম সেদিকে চেয়ে রইল। অতঃপর বিছানায় এসে ইজানকে ঠিকঠাক করে শুইয়ে রাখল। ক্ষণে ক্ষণে তার চোখ না চাইতেও চলে গেল বারান্দার দিকে। 2 মিনিট বাদে ফিরে এলো সাইবান, রীতিমতো রুদ্রমূর্তি হয়ে। ইরামকে কোনো জবাবদিহি না করে ক্লোজেট থেকে জ্যাকেট বের করে গায়ে জড়ালো। চুলে আঙ্গুল চালিয়ে ঠিকঠাক করে ওয়ালেট আর গাড়ির চাবি পকেটে ভরল। ঘড়ির দিকে তাকালো ইরাম, প্রায় 3টে বাজছে। এত রাতে কোথায় যাচ্ছ? কাজ আছে। কখন ফিরব জানি না। এটুকুই বিশেষ ব্যাখ্যা ছাড়াই সাইবান ভারী বুট জুতো পায়ে গলিয়ে ভনভন করে ঝড়গতিতে ভেটে বেরিয়ে গেল রুমের বাইরে। ইরাম বসে থাকলো বিছানায় হতবিহ্বল হয়ে। একটা মাত্র ফোন কলের প্রয়োজন ছিল এত রাতে সাইবানকে ঘরের বাইরে টেনে নিতে। এই বিষয়টা ছাড়া হাজার চাইতেও আর কিছু ভাবতেই পারল না ইরাম। শেষ রাতের দিকে মাত্র 2 থেকে 3 ঘন্টার মতো সময় ইরাম ঘুমাতে পেরেছে। 8টার দিকেই উঠে ফ্রেশ হয়ে নিচে যেতে হলো তাকে। সুগন্ধার আজ থেকে ইন্টারকোর্স পরীক্ষা, তাই আজ সকালের নাস্তা সে নিজে সামলাবে বলে রেখেছে। সামিয়া হয়তো উঠে গিয়েছেন, তার রুমের বাতি জ্বলছে। হাসপাতালের জন্য তৈরি হচ্ছেন খুব সম্ভবত। সারিকা একটু দেরিতে ওঠে, নাস্তাটা একাই করে। সকলের জন্য চুলায় চায়ের জন্য দুধ বসিয়ে ইরাম আগে থেকে প্রস্তুত করে রাখা ব্রেড ফলমূল সব টেবিলে নিয়ে সাজিয়ে রাখল। সাইবান এখনও ফিরেনি। বারংবার না চাইতেও সে সদর দরজার দিকে তাকাচ্ছে। চা যখন প্রায় ফুটে এসেছে তখনই ঘটনাটি ঘটল। পায়ের শব্দ শুনল ইরাম। সাইবান ফিরেছে ভেবে সে দ্রুত কিচেন থেকে বেরিয়ে এলো, অথচ মুখোমুখি হলো একদম ভিন্ন আর অপ্রত্যাশিত একটি দৃশ্যের। সুঠাম কাঠামোর অধিকারী এক 6 ফুট দীর্ঘদেহী বয়স্ক পুরুষ দণ্ডায়মান। থমথমে পাথুরে চেহারা, মুখ জুড়ে হালকা খোঁচা খোঁচা সাদা দাড়ি, চুলের রূপালির আস্তরণ, ধূসর স্যুট প্যান্ট পরনে, বাম হাতে চকচকে সোনালি ঘড়ি, সেই হাতে একটা লাগেজ ধরে রাখা। ভ্রুজোড়া সদা কুঞ্চিত, চেহারা দেখতে মনে হবে বিনা কারণেই জীবনের উপর বিরক্ত তিনি। ইনামের চিনতে একটুও ভুল হলো না। পুরুষটির চোখ গোটা বাড়ির উপর ঘুরে রমণীর উপর থামল। ইরাম সঙ্গে সঙ্গে নিজের মাথার ওড়নাটা তুলে ঘোমটা দিয়ে এগিয়ে গেল। আসসালামু আলাইকুম খালু বলে সে ঝুঁকে পা ধরে সালাম করতে গেল। নতুন বউ হিসেবে শ্বশুরকে প্রথমবার পায়ে সালাম করাটা ঐতিহ্য, অথচ চকচকে কালো সুপরিহিত পা জোড়া ইরাম ছোঁয়ার আগেই সরে দাঁড়ালো। জমে গিয়ে মাথা তুলে তাকালো সে। উপর থেকে অতীব ভারী কণ্ঠে আদেশ এলো, সরে দাঁড়াও, তোমার মুখটা আপাতত দেখতে চাইছি না।